সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের মধ্যে যাদের বেতন ছাড়া অন্য কোনো আয় নাই এবং করযোগ্য আয় নাই, এছাড়াও কোনো প্রকার বিনিয়োগ যেমন সঞ্চয়পত্র, ডিপিএস বা অন্য কোনো সম্পদ নেই এবং কোনো লোন নেই, তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন পূরণ করবেন সেই প্রক্রিয়া দেখাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। আয়কর রিটার্ন ফর্ম পূরণ করার পূর্বে এরকম একটি বেতন বিবরণী তৈরি করে নিলে ভালো হয়। তাহলে বেতন বিবরণী দেখে দেখে আয়কর রিটার্নের তথ্য দেয়া যাবে। বেতন বিবরণীর পাশাপাশি আয় ব্যয়ের একটি স্টেটমেন্ট করে নিলে আরও ভালো হয়। এখানে একটি আয় ব্যয় এবং সম্পদ ও দায়ের স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এইখানে আয়ের উৎসগুলো এবং খরচের যে উৎস সেগুলো উল্লেখ রয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জিপিএফ থাকে, সেই জিপিএফের যে ওপেনিং ব্যালেন্স, চাঁদা, মুনাফা, ক্লোজিং ব্যালেন্স এগুলো উল্লেখ আছে। এছাড়া ব্যাংকে যেহেতু স্যালারি হয়, ব্যাংক ব্যালেন্সে যদি কোনো টাকা থাকে তো সেটি এখানে দেখাতে হবে। তো এই ফাইলটি দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনারাও এটি ব্যবহার করতে পারবেন। এখন চলে যাব ই রিটার্নে। ই রিটার্নের ওয়েবসাইটে এসে টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে প্রথমে সাইন ইন করতে হবে। অ্যাকাউন্টে সাইন ইন হওয়ার পরে ড্যাশবোর্ডে সবার উপরে দেখতে পারবেন অ্যাসেসমেন্ট ইয়ার 2025 এবং 26। অ্যাসেসমেন্ট ইয়ারের সামনে যে ড্রপডাউন বাটন রয়েছে এই বাটনে যদি ক্লিক করেন তাহলে 24-25 এবং 25-26 দুটি অর্থবছর দেখতে পারবেন। 24-25 অর্থবছরে যদি অনলাইনে ই রিটার্ন দাখিল করে থাকেন তাহলে এখান থেকে 24-25 অর্থবছর সিলেক্ট করে আপনি চাইলে পূর্বের ডকুমেন্টগুলো পুনরায় ডাউনলোড করতে পারবেন। এটি বিগত দিনে কিন্তু ছিল না, এটি এবার নতুন সংযোজন হয়েছে। তো এখানে অলরেডি 25-26 অর্থবছর সিলেক্ট করাই আছে, আমাদেরটা এরকমই থাকবে। এরপরে বাম পাশের মেনু থেকে রেগুলার ই রিটার্ন এইখানে ক্লিক করতে হবে। রেগুলার ই রিটার্নে আসার পরে প্রথমে রয়েছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশনের মধ্যে যে সকল তথ্য দিতে হয় এগুলো আপনাদের অলরেডি জানা, যারা একবার অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তো অ্যাসেসমেন্ট ইনফোর মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই, এখানে যেরকম আছে সেরকম থাকবে। নিচের দিকে আছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তো এখানে নো আছে, নোই থাকবে, যেহেতু একজন চাকরিজীবীর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকে না, মানে ফুল ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকে না। এরপর আছে হেড অফ ইনকাম। হেড অফ ইনকামের মধ্যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটি ইয়েস আছে, ইয়েসই থাকবে। এরপরে ইনকাম ফর এমপ্লয়মেন্ট, এইখানে পিছনে যে বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক করতে হবে। এছাড়াও এমপ্লয়ের যদি অন্য কোনো ইনকাম থেকে থাকে, যেমন বাড়ি ভাড়া থেকে আয়, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে রয়েছে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক সঞ্চয় হিসাব ইত্যাদি। এগুলো অনেকেরই থেকে থাকে। যদি আপনাদের এগুলো না থাকে তাহলে এখানে টিকমার্ক করার প্রয়োজন নাই। তবে অনেকের যদি সেভিংস অ্যাকাউন্টে বেশি পরিমাণে টাকা থাকে এবং সেখান থেকে একটা ইন্টারেস্ট পেয়ে থাকেন বা সুদ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট এটিতে টিকমার্ক করবেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখে সেখান থেকে কতটা মুনাফা পেলেন, কতটা টিডিএস কেটে নিল এবং অন্যান্য কী খরচ রয়েছে সেগুলো এখানে কিন্তু দেখাতে হবে। অনেকেই এই পার্টটা এড়িয়ে যান, আমিও এড়িয়ে যাচ্ছি, কারণ যেই সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে সেইখানে তেমন কোনো ইন্টারেস্ট আসে না এবং এখানে যা ইনকাম সেটাই মোটামুটি খরচ। তো এরপর রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্স। যদি অন্য কোনো সোর্স থেকে ইনকাম থেকে থাকে, কেউ যদি টিউশনি থেকে আর্ন করে থাকেন বা অন্য যে কোনোভাবে হতে পারে সেটি, তো সেক্ষেত্রে এটিতে টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে এনি ইনকাম ফর ফলোয়িং সোর্স। অ্যাজ এ পার্টনার অফ ফার্ম, একজন চাকরিজীবীর এগুলো থাকে না, এগুলো নিয়ে আর কথা বলবো না। এরপরে রয়েছে ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম, তো এটিও থাকে না, তো এখানে অন্য কোনো তথ্য আর ফিল আপ করার প্রয়োজন নাই। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে প্রথমেই রয়েছে এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম সিলেক্ট করতে হবে। এইখানে ক্লিক করলে 5টি অপশন আসবে: ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া। যারা এই সিটি কর্পোরেশনের আন্ডারে পড়বেন তারা উপরের অপশনগুলোকে সিলেক্ট করবেন, আর যারা সিটি কর্পোরেশনের আন্ডারের বাইরে তারা এনি আদার এরিয়া এটিকে নির্বাচন করবেন। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামের নিচে রয়েছে গেজেটেড ফ্রিডম ফাইটার। কেউ যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক করবেন। টিকমার্ক করলে গেজেট নং দিতে হবে।
এরপর রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি। কেউ যদি ডিসেবল পার্সন হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে। ডিসেবল পার্সনের জন্য রেফারেন্স নং এবং ডেট দিতে হবে। এরপর রয়েছে ক্লেম বেনিফিট অ্যাজ এ পার্টনার লিগ্যাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি। তো এই অপশনগুলোতে টিকমার্ক করার প্রয়োজন নেই। এরপর রয়েছে ট্যাক্স রিবেট, এটিতে ইয়েস করা আছে, ইয়েসই থাকবে। এরপর রয়েছে আইটি 10B রিকোয়ারমেন্ট। এইখানে কারো যদি মোট সম্পত্তির মূল্য 50 লাখ টাকা বা তার উপর হয় তাহলে এখানে ইয়েসে টিকমার্ক করা থাকবে, আর যদি 50 লাখ টাকার নিচে হয় তাহলে নোতে টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে মোটর কার, কারো যদি মোটর কার থেকে থাকে তাহলে ইয়েসে টিকমার্ক করতে হবে, আর যদি মোটর কার না থাকে তাহলে নোতে টিকমার্ক করা আছে, নোই থাকবে। এরপর আছে ওন অফশোর প্রপার্টি। এরপর আছে শেয়ার হোল্ডার ডিম্বাসাম কোম্পানি, এগুলো সাধারণত চাকরিজীবীদের থাকে না, এখানে আর কিছু দিতে হবে না। এখান থেকে নিচের দিকে এসে 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন দিতে হবে ইনকাম ডিটেলস, ইনকাম ফর এমপ্লয়মেন্ট। এইখানে এমপ্লয়ির বেতনের বিবরণ দিতে হবে। তো প্রথমেই রয়েছে এমপ্লয়ি টাইপ, এইখানে ক্লিক করে এমপ্লয়ি টাইপ নির্বাচন করতে হবে। সরকারি চাকরিজীবী যারা রয়েছে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, এটিকে নির্বাচন করতে হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা আইবাস থেকে ইএফটির মাধ্যমে বেতন না পেয়ে থাকেন তারা গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস নির্বাচন করতে পারেন। তো আমি এখানে প্রথমটি নির্বাচন করে দিলাম। এরপরে দিতে হবে নেম অফ অফিস, এমপ্লয়ি যে অফিসে কর্মরত রয়েছে সেই অফিসের নাম এখানে লিখতে হবে। আমি এখানে এমপ্লয়ির অফিসের নাম লিখে দিচ্ছি। এরপরে লিখতে হবে ডেজিগনেশন, ডেজিগনেশন দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচে পার্টিকুলারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হেডগুলো দেয়াই রয়েছে, বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল, বাংলা নিউ ইয়ার, ফেস্টিভ্যাল অ্যালাউন্স। তো এইগুলো আমরা যে বেতন বিবরণী তৈরি করেছিলাম সেই বেতন বিবরণী দেখে দেখে ফিগারগুলো এখানে বসিয়ে দিব। তো আমি ফিগারগুলো বসিয়ে দিচ্ছি। ইনকাম ডিটেলসে ডিফল্ট অবস্থায় 5টি হেড দেয়া থাকে। তো একজন এমপ্লয়ির আরও ইনকামের হেড রয়েছে, সেই হেডগুলো এখানে যুক্ত করতে হবে। তো অ্যাড মোরে ক্লিক করলে এইখানে বিভিন্ন ধরনের হেড দেখতে পাবেন। এমপ্লয়ির যেই ধরনের ইনকাম রয়েছে এখান থেকে সেই হেডটি নির্বাচন করতে হবে। আমি এখান থেকে অ্যাড করব টিফিন অ্যালাউন্স। এরপরে টিফিন অ্যালাউন্সে যেই টাকাটি হয় সেই টাকাটি এখানে লিখে দিতে হবে। এরপরে কারো যদি কনভেন্স অ্যালাউন্স থেকে থাকে, ডিয়ারনেস অ্যালাউন্স থাকে, শ্রান্তি বিনোদন ভাতা থাকে, সেগুলো এখান থেকে অ্যাড করতে হবে। এখানে সব হেডগুলো মোটামুটি দেয়া রয়েছে। এরপরে এখান থেকে দিতে হবে প্রণোদনা, অ্যাড মোরে ক্লিক করে ডিয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট, আপনারা এটিকে নির্বাচন করবেন। অনেকেই আদার ইফ এনি এটিকে নির্বাচন করে লিখে দেন, কিন্তু এটি দেওয়ার দরকার নেই। এইখানে স্পেশাল বেনিফিটের জন্য হেড তৈরি করা আছে, এই হেডটিকে নির্বাচন করে দিবেন। তো স্পেশাল বেনিফিট নির্বাচন করার পরে স্পেশাল বেনিফিটে যত টাকা হয় সেই টাকাটি এখানে বসিয়ে দিতে হবে। 12 মাসে 12,000, কারো যদি আরও বেশি থেকে থাকে তাহলে তিনি সেই অনুযায়ী এন্ট্রি করবেন, যেটি আমাদের স্যালারি স্টেটমেন্টে রয়েছে। এখানে বেতনের ডিটেলস দেওয়া হয়ে গেলে 7 কন্টিনিউতে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। এরপর রয়েছে রিবেটস, রিবেটসের মধ্যেই ইনভেস্টমেন্ট ক্যাটাগরি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের নাম দেখতে পাচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স, ডিপোজিট পেনশন স্কিম, এগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা দিবেন। এখানে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত 1 বছরের ইনভেস্টমেন্ট এখানে আপনি রিবেটের মধ্যে দেখাতে পারবেন। আমার এখানে একটি হেড রয়েছে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, তো আমি এটিকে টিকমার্ক করব। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কন্ট্রিবিউশন দিয়ে দিব। কন্ট্রিবিউশন দেওয়ার পরে নিচের দিকে গিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। এরপর রয়েছে এক্সপেন্ডিচার, ব্যয় বিবরণী। আমি এখানে যে আয় এবং ব্যয় বিবরণী করে রেখেছিলাম সেইখানে আমার পারিবারিক ব্যয় কত সেটি কিন্তু এখানে দেখানো রয়েছে। এছাড়াও যে স্ট্যাম্প ডিউটি এবং বিএফ ফান্ডের যে কর্তনটি রয়েছে সেটি আমরা লস অ্যান্ড ডিডাকশনে দেখাবো, কারণ এটি আমরা আর কখনোই ফেরত পাই না। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়েন্ট টু সাবমিট। এইখানে যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার ওয়াইজ আলাদা আলাদা হেড রয়েছে। আপনি এখানে ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্সে কত টাকা ব্যয় করেছেন সেটি দেখাতে পারবেন, অ্যাকোমোডেশন এক্সপেন্স এটিও দেখাতে পারবেন আলাদা আলাদা করে। যারা তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদের আসলে ওইভাবে আলাদা আলাদা হেডে খরচ করে ভাউচার সংগ্রহ করা বা প্রপার ডকুমেন্ট মেনটেন করা হয় না, এই জন্য এই ফর্মটি আপনার ফিল আপ করার প্রয়োজন নাই। যদি আপনি তারপরেও চান তাহলে আপনি করতে পারেন, কিন্তু যাদের ট্যাক্স হয়, হ্যাঁ, সোর্স ট্যাক্স রয়েছে এবং আপনি যদি ট্যাক্স পেমেন্ট করেন
বা সারচার্জ পেমেন্ট করেন কোনো কারণে, তাহলে আপনি এটি আলাদা আলাদা পার্টিকুলার হিসেবে দেখাতে পারেন। যদি কারো ট্যাক্সের পোর্শনটা না থাকে তাহলে এখান থেকে নোতে টিকমার্ক করে টোটাল যে খরচটি হয়েছে সেই খরচটি এখানে এন্ট্রি করে দিলেই হবে। টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এই বক্সের মধ্যে টোটাল খরচটি বসিয়ে দিতে হবে। তো টোটাল খরচ আয় ব্যয় বিবরণীতে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পারিবারিক খরচ রয়েছে 2,78,484, এই টাকাটি বসিয়ে দিতে হবে। অনেকের কাছে মনে হতে পারে জিপিএফের টাকাটাও তো আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, এটি তো আমরা হাতে পাই না, তো এটাও তো আমাদের এক প্রকার খরচ, তাহলে দুটো কি একত্রে যোগ হয়ে তারপরে টোটাল খরচ নির্ধারণ হবে কি না? সেটি হবে না। এর কারণ হলো জিপিএফ হলো ইনভেস্টমেন্ট, এই যে 24,000 টাকা সেটি জিপিএফকেই বৃদ্ধি করে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পদের মধ্যে জিপিএফের ওপেনিং ব্যালেন্স, চাঁদা, মুনাফা, তারপরে ক্লোজিং ব্যালেন্স। আমরা ক্লোজিং ব্যালেন্স বসিয়ে দিব সম্পদের মধ্যে, তখন এখানে 24,000 টাকা অটোমেটিক্যালি চলে যাবে। পারিবারিক খরচ দেখানোর সময় কল্যাণ তহবিল, জিপিএফ, স্ট্যাম্প ডিউটি এগুলো বাদ দিয়ে দেখাতে হবে। তো আমি এখানে পারিবারিক খরচের টাকাটি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস দিব। খরচ দেওয়ার পরে রয়েছে অ্যাসেট এবং লায়াবিলিটিস, এইখানে সম্পদ এবং দায়ের বিবরণ দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন ওয়েন্ট টু ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অফ 2024-2025 সাবমিশন। তো 2024-25 অর্থ বছরে যেই সম্পদ এবং দায়ের বিবরণ দেয়া হয়েছিল সেই দায়ের বিবরণ কিন্তু এখান থেকে অটোফিল করে নেওয়া যায় বা ইম্পোর্ট করা যায়। এর কারণ হলো 2024-25 অর্থ বছরে আপনি যেই সম্পদ এবং দায়ের তথ্য দিয়েছিলেন সেই তথ্যগুলো 2025-26, 2026-27 এটি কন্টিনিউ চলতেই থাকবে। যদি কোনো সম্পদ বিক্রি করা না হয় অথবা ঋণ যদি পুরোপুরি পরিশোধ না হয় তাহলে এই ফিগারগুলো কিন্তু চেঞ্জ হবে। এছাড়াও যদি কোনো নতুন সম্পদ ক্রয় করা হয়ে থাকে সেটি কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এইখানে ক্লিক করে 2024-25 অর্থ বছরে যেই সম্পদ দেওয়া হয়েছিল সেই সম্পদের বিবরণ কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেটের মধ্যে ফিনান্সিয়াল অ্যাসেট চলে আসছে। তো ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স ফান্ড। তো এইখানে যে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ফান্ডটি রয়েছে তার কিন্তু ক্লোজিং ব্যালেন্স শো করতেছে, যেটা আমাদের সম্পদ ও দায় বিবরণীতে রয়েছে 21,191, এটি কিন্তু এখানে রয়েছে। তো এখানে এই ফিগারটি আর থাকবে না, এখানে 49,636 এই ফিগারটি থাকবে, 49,636 এই ফিগারটি থাকবে। তো এটিকে মুছে দিয়ে 49,636 লিখে দিলাম। এর কারণ হলো এইখানে সম্পদ বেড়েছে। তো এইখানে নতুন একটি ঘর যুক্ত হয়েছে, নেম অফ এমপ্লয়ার। এইখানে আপনি নেম অফ এমপ্লয়ারের নাম লিখে দিবেন, মানে যেই মন্ত্রণালয় বা যেই অধিদপ্তরের অধীনে আমাদের নিয়োগ হয়ে থাকে সেই নামটা এখানে দেয়া যেতে পারে। এরপর রয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এইখানে ব্যাংকে যেই টাকাটি ছিল ক্লোজিং ব্যালেন্স গত বছরের সেই ফিগারটি এখানে রয়েছে, এই ফিগারটিও চেঞ্জ করে দিতে হবে। এই বছরে ব্যাংকে যে ক্লোজিং ব্যালেন্সটি রয়েছে সেই ফিগারটি লিখতে হবে। ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স রয়েছে 12,338, এই ফিগারটি এখানে বসিয়ে দিব। এরপরে দায়ের মধ্যে কোনো ইনফরমেশন নাই, এবারও নতুন কোনো দায় নাই, তো এই জন্য এটিতে কিছুই ফিল আপ করতে হবে না। এরপরে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে রয়েছে লস ডিডাকশন আদার এক্সপেন্স। এইখানে কল্যাণ তহবিলে যেই টাকাটি কাটে বেনিফিশিয়ারি ফান্ড, তো সেই টাকাটি যেহেতু আমরা আর কখনো ফেরত পাই না, এটি আমাদের এক ধরনের খরচ, তো এইখানে সেই ফিগারটি লিখে দিতে হবে। তো এবারে যে ফিগারটি রয়েছে 1606, গতবারের ফিগারটি এখানে দেখতে পাচ্ছেন। তো এবারের ফিগারটি আমি বসিয়ে দিলাম এবং স্ট্যাম্প ডিউটিতে যেই পরিমাণ টাকা কর্তন করা হয় সেটি এখানে বসিয়ে দেব। কর্তন করা হয়েছে 140 টাকা, তো এখানে 140 টাকা লিখে দিলাম। এরপরে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এইখানে যে ফিগারটি অটোমেটিক চলে আসছে এই ফিগারটি কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ বিগত বছর যেই সম্পদ আমরা দিয়েছিলাম সেই সম্পদের ভ্যালু যোগ হয়ে কিন্তু এখানে ফিগারটি চলে আসছে। এইটা হলো এই বছরের ওপেনিং ব্যালেন্স, তো এটি এখান থেকে মোছা যাবে না, এটি এরকমই থাকবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সম্পদ ও দায়ের ছামারি। এইখানে
নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফারেন্সে 4445 টাকার একটি পার্থক্য রয়েছে, যেটি আবার মাইনাস ফিগারে রয়েছে। এইখানে 4445 টাকার পার্থক্য কেন হলো সেইটি বোঝার জন্য আমরা চলে যাব আয় ব্যয় বিবরণীতে। এর আগে আমি এই ইনফরমেশনটিকে সেভ করে নিব। 7 কন্টিনিউতে ক্লিক করে, যেহেতু মাইনাস ফিগার আছে এরকম একটি নোটিফিকেশন শো করবে, এখান থেকে ইয়েসে টিকমার্ক করে দিতে হবে, তখন সেভ হয়ে যাবে। তো আয় ব্যয় বিবরণীতে গিয়ে দেখি যে ডিফারেন্সটা কেন হলো। এইটার ডিফারেন্স হওয়ার কারণ হলো জিপিএফ এর যে মুনাফাটা রয়েছে সেই মুনাফাটা আমি এন্ট্রি দেই নাই। 4445 টাকা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু 4445 টাকা। এইখানে জিপিএফ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকে যে মুনাফা যদি আমি ইনকামের মধ্যে অ্যাড করি তাহলে সেটি তো অটোমেটিক্যালি আমার সম্পদের মধ্যে চলে যায়, কিন্তু আমি আবার সম্পদের মধ্যে ক্লোজিং ব্যালেন্স লিখি, তাহলে আমি এইখানে মুনাফাটা দুইবার এন্ট্রি করলাম না? বিষয়টি কিন্তু তেমন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে আয় ব্যয় এবং সম্পদ দায়ের হিসাব করছি, এইখানে আয়ের মধ্যে কিন্তু আমি মুনাফাটা লিখি নাই, কারণ কোনো একটা ফান্ডের মুনাফা সেই ফান্ডকেই বৃদ্ধি করবে। কিন্তু ই রিটার্নের সফটওয়্যারটি এইভাবেই তৈরি করা, আপনি যদি এই ফিগারটি ইনকামের মধ্যে না দেখান তাহলে এখানে মাইনাস ফিগার হবে, আর যদি দেখান তাহলে মিলে যাবে, কিন্তু আপনার এইটা ক্লোজিং ব্যালেন্সে কোনো ইফেক্ট ফেলবে না। তো এখন আমি ইনকামের মধ্যে এই ফিগারটি বসিয়ে দিব। এখান থেকে আমি ইনকামে চলে যাব, ইনকামে গিয়ে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে অ্যাড মোরে ক্লিক করব। এইখানে দেখতে পারবেন জিপিএফ ইন্টারেস্ট রয়েছে, এটিতে টিকমার্ক করে এইখানে আমি ফিগারটি বসিয়ে দেব। ইন্টারেস্টটি বসিয়ে দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। এইবার আমরা যদি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে ডিফারেন্সটি 0 হয়ে গেছে। এর মানে আমরা যে আয় ব্যয় বিবরণী এবং বেতন বিবরণী তৈরি করেছিলাম তার আলোকে আমাদের রিটার্নটি সঠিকভাবে পূরণ করা হয়েছে। তো এখন এই রিটার্নটি সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য 7 কন্টিনিউতে ক্লিক করতে হবে। 7 কন্টিনিউতে ক্লিক করলে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গিয়ে প্রসেস টু অনলাইন রিটার্ন এইখানে ক্লিক করতে হবে, তাহলে অনলাইন রিটার্নে প্রসেস হয়ে যাবে। এখানে বাংলা এবং ইংরেজি দুটি ভার্সন রয়েছে, দুইটি যে কোনো একটি ভার্সনে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি এখন রিটার্নটি সাবমিট করব। সাবমিট রিটার্নে ক্লিক করব, একটি পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। এখান থেকে ইয়েসে টিকমার্ক করব, ইয়েসে টিকমার্ক করলে রিটার্নটি সাবমিট হয়ে যাবে। এরপর এখান থেকে রেকর্ড সংগ্রহ করতে হবে। রেকর্ড সংগ্রহ করার জন্য ট্যাক্স রেকর্ড এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে আপনারা ট্যাক্স রেকর্ডগুলো সংরক্ষণ করতে পারবেন। কিভাবে ট্যাক্স রেকর্ড সংরক্ষণ করতে হয় এর জন্য আমি একটি শর্ট ভিডিও দিয়ে রাখবো, এবং এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো এখানে আবার নতুন করে দেখি, আমি ভিডিও লম্বা করলাম না।